প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ঈদ পরবর্তী সময় তোমাদের সকলকে শুভেচ্ছা। শিমুলিজা এমপি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আজ আমি তোমাদের যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়ের গাণিতিক সমস্যা সম্পর্কে। গত ক্লাসে আমরা কোম্পানির জন্ম, কোম্পানির গঠন, কোম্পানি কীভাবে মূলধন সংগ্রহ করে সে সম্পর্কে আলোচনা করছিলাম। তাহলে আমরা আরেকটু মনে করি, কোম্পানির জন্ম 1844 সালে ব্রিটিশ পার্লামেন্টে প্রথম প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। তারপর 1850 সালে আবার সংস্কার করা হয়, 1913 সালে আবার সংস্কার করে, সর্বশেষ 1994 সালে সংস্কার করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে জেনেছিলাম যে কিভাবে যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহ করে। যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহ করে শেয়ার বিক্রির মাধ্যমে। শেয়ার কাকে বলে? যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনকে কয়েকটি নির্দিষ্ট অংশে ভাগ করলে এক একটি অংশকে শেয়ার বলে। শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করা হয়। শেয়ার ইংরেজি কথা, বাংলায় একে অংশ বলে। মূলধন সংগ্রহের প্রথম ও প্রধান উৎস হল শেয়ার বিক্রয়। যারা শেয়ার ক্রয় করে এদেরকে শেয়ার হোল্ডার বা শেয়ার মালিক বলে। আমরা শেয়ার ইস্যু করার ধরনও গত ক্লাসে আলোচনা করছিলাম। তারপর আজকেও একটু মনে করাই, শেয়ার ইস্যু করার ধরন হচ্ছে তিনটি। একটা হচ্ছে সমহারে, আর একটা হলো অধিহারে, আর একটা অবহারে। সমহারে ইস্যুকরণ বলতে আমরা কি বুঝি? শেয়ারের লিখিত মূল্যে যদি শেয়ার বিক্রি করা হয় এটাকে সমহারে শেয়ার ইস্যুকরণ বলে। আর অধিহারে শেয়ার ইস্যুকরণ বলতে শেয়ারের লিখিত মূল্য অপেক্ষা যদি বেশি মূল্যে শেয়ার বিক্রি করে তো বেশি মূল্যটুকুকে শেয়ার অধিহার বলে। যেমন কোম্পানি যদি 10 টাকার শেয়ার 12 টাকা বিক্রি করে, এই 2 টাকাই হলো শেয়ার অধিহার। এই শেয়ার অধিহারটা আমরা শেয়ার শুরু অঙ্কে আর্থিক অবস্থার বিবরণীতে দায় পাশে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, আছে অবহারে শেয়ার ইস্যুকরণ। আমরা অবহারে শেয়ার ইস্যুকরণ বলতে বুঝি শেয়ারের লিখিত মূল্য অপেক্ষা যদি কম মূল্যে শেয়ার ইস্যু করা হয়, কম মূল্যটুকুকে শেয়ার অবহার বলে। এই শেয়ার অবহারটা আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে দেখানো হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা যে গাণিতিক সমস্যা তোমাদেরকে বোঝাবো সেটা হলো, শেয়ার শুরু অঙ্ক করতে গেলে 3টি অংশ আছে। প্রথমে জাবেদা করতে হবে, তারপরে ব্যাংক হিসাব, তারপর আর্থিক অবস্থার বিবরণ। জাবেদা করা অত্যন্ত সহজ। আমরা আজকে যে অঙ্ক করাবো দুটো জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। একবার টাকা পাওয়া যাবে, একবার মূলধনে স্থানান্তর করতে হবে। যখন টাকা পাওয়া যাবে তখন আমরা ব্যাংক হিসাবকে ডেবিট করব, আর আমরা শেয়ার আবেদনের টাকা পাচ্ছি যেহেতু, তাই শেয়ার আবেদন ক্রেডিট হবে। কেন ব্যাংক হিসাব ডেবিট হবে? যে কোম্পানি শেয়ার বিক্রি করে সেই কোম্পানির ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে, যেহেতু আমরা ওই কোম্পানিরই হিসাব করছি, তাই আমরা ব্যাংক হিসাবকে ডেবিট করব, আর শেয়ার আবেদনের টাকাটা ক্রেডিট হবে। এবার যখন আমরা তাহলে টাকা পেলে আমরা তার জন্য যাবো, কী করছি? ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন ক্রেডিট। টাকাটা যখন মূলধনে স্থানান্তর করবো বা মূলধনে বিলি করবো
তখন মূলধনের পরিমাণ বেড়ে যাবে। আমরা জানি মূলধন বেড়ে গেলে ক্রেডিট হয়। তাহলে শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধনে স্থানান্তর করছি, তাহলে শেয়ার আবেদন ডেবিট আর শেয়ার মূলধন ক্রেডিট। তাহলে আমরা করব জাবেদা ব্যাংক হিসাব আর্থিক অবস্থার বিবরণ। বিবরণ তারপরে জাবেদার বিষয়টা বললাম যে টাকা পাওয়া গেলে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ডেবিট। টাকা মূলধনে বৃদ্ধি করলে তবে শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট। এবার আমরা জাবেদার বিষয়টা বললাম ব্যাংক হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, এই যে জাবেদা দুটো জাবেদা রয়েছে, জাবেদার মধ্যে যে জাবেদার মধ্যে ব্যাংক হিসাব আছে, সেই ব্যাংক হিসাব নিয়ে একটা ব্যাংকের হিসাব করতে হবে, অর্থাৎ ব্যাংকের খতিয়ান করতে হবে। তাহলে ব্যাংকের খতিয়ান ব্যাংক ডেবিট, তাহলে টাকাটা খতিয়ানের ডেবিট পাশে বলবে শেয়ার আবেদন করবে। তারপর করতে হবে আর্থিক অবস্থার বিবরণ। তাহলে আমরা ছকের মাধ্যমে জাবেদাটা করব। আমরা একটা অঙ্ক লিখে নিই। আমরা একটা অঙ্ক লিখে নেই। কেয়া কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা করে 10,000 শেয়ারে বিভক্ত 1 লাখ টাকা অনুমোদিত মূলধন। কোম্পানি 8,000 শেয়ার সমমূল্যে ইস্যু করে। কোম্পানি 8,000 শেয়ারের আবেদনপত্র পেল। ইস্যুকৃত শেয়ারগুলো বিলি করা হলো। তাহলে আমরা অঙ্কটা লিখে নিই। কেয়া কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 100 টাকা করে 10 টাকা করে 10,000 শেয়ার বিভক্ত
1,00,000 টাকা অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন কোম্পানি শেয়ার সমমূল্যে ইস্যু করে। কোম্পানি 8,000 শেয়ারের আবেদন মঞ্জুর করে। হ্যালো, ইস্যুকৃত শেয়ারগুলো বিলি করা হয়। তাহলে আমরা একটা অঙ্ক লিখে নিলাম। কেয়া কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 100 টাকা করে 10,000 শেয়ার বিভক্ত 1,00,000 টাকা অনুমোদিত মূলধন কোম্পানি 8,000 শেয়ার সমমূল্যে ইস্যু করে। কোম্পানি 8,000 শেয়ারের আবেদনপত্র পেল, ইস্যুকৃত শেয়ারগুলো বিলি করা হলো। তাহলে আমরা জাবেদার সব কাটব। আমরা জানি সকলেই জানি যে জাবেদার ছকে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওখানে আমরা লিখব কেয়া কোম্পানি লিমিটেডের জাবেদাবাহী প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি বলছিলাম যে আজ তোমাদের যে অঙ্কটা করাবো তাতে দুইটা জাবেদা হবে। একবার টাকা পাওয়া যাবে, একবার মূলধনে স্থানান্তর করা হবে। যখন টাকা পাবো তখন ব্যাংক হিসাব নেবে। যেমন এখানে কোম্পানি 8,000 শেয়ারের আবেদন করতে হবে। তাহলে আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন ক্রেডিট হবে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমরা এর ব্যাখ্যাটা লিখি। প্রতিটি 10 টাকা করে 8,000 শেয়ারের টাকা পাওয়া গেল। তাহলে কথায় প্রতিটি 10 টাকা করে 8,000, তাহলে 80,000। এটা একবার ডেবিট পাশে দেবো আর একবার ক্রেডিট পাশে দেবো। দুটো জাবেদা করতে হবে। তার মধ্যে আমরা অলরেডি একটা জাবেদাই করেছি। তাহলে যখন টাকা পাবো ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন ক্রেডিট। এখন আমরা ইস্যুকৃত শেয়ার বিলি করা হলো।
তার মানে ইস্যুকৃত শেয়ারটা মূলধনে স্থানান্তর করা হলো। মূলধনে যদি আমরা স্থানান্তর করি তখন শেয়ার আবেদন ডেবিট আর শেয়ার মূলধন ক্রেডিট। তাহলে শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। প্রতিটি 10 টাকা করে 8,000 শেয়ারের টাকা বিলি করা হবে। তাহলে এখানেও 80,000। শেষে আমরা এখানে একটাও দিতে পারি। শিক্ষার্থীরা তোমরা এই চাওতা দুইটা বুঝতে পারছো আশা করি। আমরা যখন টাকা আবেদনপত্র পেয়েছি তখন যা হয়েছে ব্যাংক থেকে ডেবিট আর শেয়ার আবেদন। এবার কত আবেদনপত্র পেয়েছিলাম? 8,000 আর প্রতি শেয়ারের মূল্য 10 টাকা করে। তা 8,000 10 টাকা করে হয় আর 10 80,000। তাহলে ব্যাংক থেকে ডেবিট আর শেয়ার আবেদন ক্রেডিট। দ্বিতীয় ধাপে আমরা করছি যে শেয়ার আবেদনের টাকা যখন মূলধনে বিলি করা হলো বা মূলধনে স্থানান্তর করা হলো তখন মূলধনের পরিমাণ বেড়ে যাবে, তাই শেয়ার মূলধন ক্রেডিট। আর ডেবিট হবে শেয়ার আবেদন। তো শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এর ব্যাখ্যা হলো প্রতি শেয়ার 10 টাকা করে 8,000 শেয়ারের টাকা বিলি করা হলো অথবা মূলধনে স্থানান্তর করা হলো। 8 10 80,000 এখানে। তাহলে আমরা জাবেদার কাজ সম্পন্ন করলাম। আমরা ব্যাংক হিসাব করব। ব্যাংক হিসাব অর্থাৎ ব্যাংকের খতিয়ান যে জাবেদাগুলোর সাথে ব্যাংক সম্পর্কিত সেগুলোকে আমরা ওখানে পোস্টিং দেব। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠ বা সূত্র দিতে পারি আমরা। ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এখানে আমরা যে উদ্বৃত্ত ব্যালেন্স যেকোনো একটা দিতে পারি। তারিখ, বিবরণ, সূত্র বা জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, যে বা উদ্বৃত্ত যেকোনো একটা লিখতে পারি। ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা এখানে লিখবো কেয়া কোম্পানি লিমিটেডের ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন জাবেদা করছি তখন দুইটা জাবেদা করছি। যখন টাকা পাওয়া গেছে তখন আবার যখন আবেদনপত্র পাওয়া গেছে তখন আবার যখন মূলধনে বিলি করা হয়েছে তখন। দুইটা জাবেদার মধ্যে প্রথম জাবেদায় আমাদের ব্যাংক সংক্রান্ত লেনদেন আছে, যেমন ব্যাংক ডেবিট আর শেয়ার আবেদন ক্রেডিট। যেহেতু ব্যাংক ডেবিট, তো আমরা ব্যাংকের খতিয়ানে ডেবিট পাশেই বসাবো।
নামটা হবে উল্টো। যেমন আমরা ওখানে যা কথা করছিলাম ব্যাংক ডেবিট আর শেয়ার আবেদনকারী, তাহলে ডেবিট পাশে টাকাটা পাঠাবো, ব্যাংকের টাকাটা শেয়ার আবেদন করে। তাহলে আমরা লিখি শেয়ার আবেদন বলে আমাদের ৮০,০০০ টাকা ছিল। দ্বিতীয় জায়গায় আমাদের ব্যাংক সংক্রান্ত কোনো লেনদেন নেই, অর্থাৎ ব্যাংক লেখা নেই। দ্বিতীয় জায়গাতে শেয়ার আবেদন আছে আর শেয়ার মূলধন আছে, তাহলে আমাদের ব্যাংক হিসাব এখানেই শেষ। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আমরা তৃতীয় যে অংশ আছে আর্থিক অবস্থার বিবরণী, সেটি করব। আর্থিক অবস্থার বিবরণী 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী 185 ধারায় 11 তফসিল অনুযায়ী তৈরি করা হয় বা সাজানো হয়। মোট ধারা 404টি আর তফসিল 12টা, কিন্তু তফসিল 11 অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণী সাজানো হয়। তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণী কাটব। আমরা একবার শেষের অংশটা করছি। তাহলে কেয়া কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী। মূলধন ও দায়। এখানে লিখবো শেয়ার মূলধন, প্রথমে আছে অনুমোদিত মূলধন। আমাদের আছে শেয়ার মূলধনের মধ্যে এক অনুমোদিত মূলধন, নাম্বার 2 ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, আদায়কৃত মূলধন, এছাড়াও আছে সংরক্ষিত মূলধন। অনুমোদিত মূলধনটা কি? আমরা আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন ও দায় একটা পাশ আর একটা পাশ হচ্ছে সম্পদ, আমাদের দুই পাশেই মিলে যাবে। অনুমোদিত মূলধনটা কি? কোম্পানি যখন নিবন্ধন গ্রহণ করে তখন স্মারকলিপিতে যে পরিমাণ মূলধন উল্লেখ থাকে, অর্থাৎ কোম্পানি যে পরিমাণ মূলধন নিয়ে নিবন্ধন করে তাকে অনুমোদিত মূলধন বলে। কোম্পানি কোনো অবস্থাতেই অনুমোদিত মূলধনের বেশি মূলধন ব্যবসায় আনতে পারবে না। এবার আছে ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধন কোম্পানির পরিচালক পর্ষদ শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে থাকে। যে পরিমাণ শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয় সেটাই ইস্যুকৃত মূলধন। তারপর আছে বিলিখিত মূলধন। বিলিখিত মূলধন ইস্যুকৃত ক্রয়ের জন্য, ইস্যুকৃত শেয়ার ক্রয়ের জন্য জনসাধারণের কাছ থেকে যে আবেদনপত্র পাওয়া যায় তার মধ্যে ইস্যুর সমপরিমাণ অথবা তার চেয়ে কম শেয়ার, তার চেয়ে কম বা সমপরিমাণ শেয়ার বিলি করে থাকে। এটাই হলো বিলিখিত মূলধন।
যেটাই বিলিখিত মূলধন হয় প্রায় ক্ষেত্রে সেটাই আদায়কৃত মূলধন হয়। তাহলে আমরা ইস্যুকৃত মূলধন সম্পর্কে জানলাম যে নিবন্ধনের সময় যে পরিমাণ মূলধন উল্লেখ থাকে সেটাই অনুমোদিত মূলধন সম্পর্কে জানলাম যে পরিমাণ নিবন্ধনের সময় যে পরিমাণ মূলধন উল্লেখ থাকে সেটাই অনুমোদিত মূলধন। পরিচালক পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক যে পরিমাণ শেয়ার ইস্যু করা হয় সেটাই ইস্যুকৃত মূলধন। আর ইস্যুকৃত শেয়ার ক্রয়ের জন্য শেয়ার হোল্ডারের নিকট থেকে যে পরিমাণ আবেদনপত্র পাওয়া যায় ইস্যুকৃত শেয়ারের সমান অথবা তার চেয়ে কম শেয়ার বিলি করার যে সিদ্ধান্ত নেয় সেটাই বিলিখিত মূলধন। যেটাই বিলি হয় সেটাই আদায়কৃত মূলধন প্রায় ক্ষেত্রে দেখা যায়। আর আছে সংরক্ষিত মূলধন। অনুমোদিত মূলধনের যে অংশ ইস্যু না করে বিশেষ সময়ে ইস্যু করা হয় সেটাই সংরক্ষিত মূলধন। তাহলে আমরা এখন আর্থিক অবস্থার বিবরণ করব। অনুমোদিত মূলধন প্রতি শেয়ার ৳10 করে এখানে আছে। প্রতি শেয়ার ৳10 করে 10,000 শেয়ার বিভক্ত ৳1,00,000। এটা হলো অনুমোদিত মূলধন। ইস্যুকৃত মূলধন প্রতি শেয়ার ৳10 করে 8,000 টাকা। তাহলে আমরা অনুমোদিত মূলধন লিখলাম প্রতি শেয়ার ৳10 করে 10,000 শেয়ার ৳1,00,000। ইস্যুকৃত মূলধন প্রতি শেয়ার ৳10 করে 8,000 শেয়ার 80,000 টাকা। এবার খুব বিলিখিত আদায়কৃত মূলধন। প্রতি শেয়ার ৳10 করে 8,000 শেয়ার 80,000 টাকা। আমরা এখানে খরচ করতে পারি অথবা দাগ দিয়ে নিচে 80,000 টাকা দিয়ে আমরা খরচ করতে পারি। শিক্ষার্থীরা আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে দায় পাঠ সম্পন্ন হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা সম্পদ পাঠটা করব। সম্পদ সমূহ লিখে এখানে চলতি সম্পদ। দেখো আমরা যখন ব্যাংক হিসাব অথবা ব্যাংকের খতিয়ান করছিলাম তখন ব্যাংক হিসাবের উদ্বৃত্ত কত ছিল? দেখো তোমরা যেটা লিখছো ওখানে ব্যাংকের উদ্বৃত্ত ছিল ডেবিট পাশে 80,000 টাকা। তাহলে আমরা এখানে চলতি সম্পদ বলে 80,000 টাকা লিখব। চলতি সম্পদ হেডলাইন বা শিরোনাম, ব্যাংক হিসাব বা ব্যাংক জমার উদ্বৃত্ত বলে উদ্বৃত্ত লিখে
80,000। আমরা এখানে দাগ দিয়ে 80,000 টাকা লিখে এই ক্লোজ করে দিলাম। তাহলে দেখো আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে দায় পাশে 80,000 টাকা ছিল, আমাদের সম্পদ পাশও কিন্তু এই 80,000 টাকা। আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো। তাহলে আজকে আমরা যে গাণিতিক সমস্যা যেটা আলোচনা করলাম সেটা জাবেদা আর করলাম ব্যাংক হিসাব আর আর্থিক অবস্থার বিবরণ। জাবেদার ক্ষেত্রে আমরা দুইটা জাবেদা করছি। শেয়ার আবেদনের টাকা যখন পেয়েছি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। যখন মূলধনে বিলি করছি বা মূলধনে স্থানান্তর করছি তখন শেয়ার আবেদন ডেবিট, শেয়ার বন্ধন ক্রেডিট। এই দুটো জাবেদা আমাদের আজকের অঙ্কে এই দুটো জাবেদা ছিল। পরবর্তীতে জাবেদার সাথে যে সমস্ত জাবেদায় ব্যাংক হিসাব আছে অর্থাৎ ব্যাংক সম্পর্কিত সেগুলো নিয়ে ব্যাংকের হিসাব অর্থাৎ ব্যাংকের একটা খতিয়ান করেছি। জাবেদা ছিল ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। ব্যাংক ডেবিট তাহলে ডেবিট পাশে বসাবো শেয়ার আবেদন বলে। আর দ্বিতীয় জাবেদা আমাদের ব্যাংক সংক্রান্ত ছিল না, তো এই একটাই জাবেদা ব্যাংকে আমরা পোস্টিং দিলাম। এবার ব্যাংক জমার উদ্বৃত্ত কত হলো? 80,000 টাকা। আমরা জাবেদা সম্পন্ন করেছি, ব্যাংক হিসাব সম্পন্ন করেছি। এবার আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের দুটো অংশ থাকে, একটা সম্পদ মূলধন ও দায় আর একটা সম্পত্তি সমূহ। মূলধন ও দায় আমাদের এই মূলধনগুলো লিখতে হবে। অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, আদায়কৃত মূলধন, এগুলো লিখতে হবে। তাহলে আমরা অনুমোদিত মূলধন লিখছি প্রতি শেয়ার 10 টাকা করে, 10,000 শেয়ারে বিভক্ত 1 লাখ টাকা অনুমোদিত মূলধন। ইস্যুকৃত মূলধন লিখছে প্রতিটি 10 টাকা করে 8,000 শেয়ার, 80,000 টাকা। বিলিখিত ও আদায়কৃত আমরা একবারে দিচ্ছি, দিয়ে প্রতি শেয়ার 10 টাকা করে 8,000 শেয়ার, তাহলে 80,000 টাকা হলো। আর সম্পদ পাশে আমরা চলতি সম্পদ বলে আমরা এর আগে যে ব্যাংকের খতিয়ান করছিলাম বা ব্যাংক হিসাব প্রস্তুত করছিলাম সেখান থেকে ব্যাংকের হিসাবের উদ্বৃত্ত ছিল 80,000 টাকা। এই ব্যাংক হিসাবে যে উদ্বৃত্ত 80,000 টাকা ছিল সেটা এখানে ব্যাংক উদ্বৃত্ত বলে আমরা 80,000 টাকা দিলাম। এখন আমাদের দুই পাশেই 80,000 টাকা অর্থাৎ দুই পাশেই মিলে গেছে। এভাবেই আমরা অঙ্কটা সম্পন্ন করলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমি আর্থিক অবস্থার বিবরণী করাবো, তখন মূলধন সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। আমি আশা করছি এ পর্যন্ত তোমরা সকলেই আমার সাথে ছিলে। পরবর্তী ক্লাসে আমি আরেকটু ব্যতিক্রম শেয়ার ইস্যু অঙ্ক তোমাদেরকে করাবো। তোমরা সকলেই বুঝতে পারছো, তোমরা সকলেই পরবর্তী ক্লাসে উপস্থিত থাকবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে।